তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে আমরা কোথায় এসেছি। যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম সেই মতো আজকে ঘুরে দেখাবো পুরো মুর্শিদাবাদ শহরটি, সাথে থাকছে কিভাবে গেলাম, কোথায় ছিলাম, সমস্ত কিছু। একটা শনিবার ধরে বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে বাইক ট্যুরে। আমাদের বাড়ি থেকে বহরমপুরের গেস্ট হাউস দেখাচ্ছিল 212 কিলোমিটার, আর টাইম লাগবে 4 ঘন্টা 16 মিনিট মতো। সেই মতো আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। মোটামুটি 6:45 নাগাদ আমরা আমাদের জার্নি শুরু করি, তাই রাস্তাও বেশ খালি খালিই ছিল। এক এক করে বেলুড় মঠ, দক্ষিণেশ্বরের মন্দির সব পাশে রেখে এগিয়ে চললাম কৃষ্ণনগরের দিকে। চলুন এই ফাঁকে যেতে যেতে আপনাদের বলে দিই, যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে কোথা থেকে আসবেন আর কোন ট্রেন ধরবেন। আমি স্ক্রিনে শিয়ালদা বা হাওড়া থেকে যাওয়ার কিছু ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম। তো এখন মোটামুটি বাজছে 7:45, আমরা বেরিয়েছিলাম 5:45-এ। এত সুন্দর রাস্তা আর এই মর্নিং রাইড দারুণ, মানে পুরো অ্যাডভেঞ্চার হয়ে গেল। আমরা ফার্স্ট স্টপ নিলাম কৃষ্ণনগরে। ওখানে দাঁড়িয়ে নিয়ে নিলাম সরভাজা আর সরপুরিয়া। কেমন খেতে? ভালো। এরপর আবার শুরু করলাম বহরমপুরের উদ্দেশ্যে। যেমন অপূর্ব রাস্তা, ঠিক সেরকমই ওয়েদারটাও। তার সাথে সকালের দিকটা বলে সেরকম জ্যামও পাইনি। এক কথায় পুরো জার্নিটাই আমাদের ভীষণ ভালো কেটেছে। ভাগীরথীকে পার করে আমরা ঢুকে পড়লাম বহরমপুরে। ব্রিজটা ক্রস করার পরেই একদম মেন রাস্তার ওপারেই পেয়ে গেলাম আমাদের বুক করা গভর্নমেন্ট রিসর্ট বহর। আমরা সময়ের বেশ খানিকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই আমাদের বেশ কিছুক্ষণ ওয়েটও করতে হয়েছিল, যেহেতু একটাও রুম খালি ছিল না। এখানকার চেক ইন টাইম ছিল মোটামুটি 12টা। 3 ঘন্টা 27 মিনিটে পৌঁছে গেলাম। কত কিলোমিটার? 215। চলো তাহলে এবারে রুম টুম নিই। ভালোই মনে হচ্ছে প্রপার্টিটা, না? বেশ খানিকক্ষণ মানে ঘন্টা খানেক অপেক্ষা করার পর ফাইনালি আমরা রুম পেলাম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম সাইট থেকে আমরা এই রুমটা বুক করে নিয়েছিলাম। রুমটা উইথ জিএসটি ভাড়া পড়েছিল 2200 টাকা পার ডে। আমরা রুমটা 2 দিনের জন্য বুক করেছিলাম। এদিকে একটা ছোট ব্যালকনিও ছিল, যেখানে জামা কাপড় মেলারও বেশ ব্যবস্থা করা ছিল। তার সাথে এসি, টিভি, ওয়ার্ড্রপ, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, গিজার ছিল এবং কিটও দেওয়া ছিল। ইলেকট্রিক কেটেল, চা, কফি, সাথে কমপ্লিমেন্টারি জলও ছিল। এরপর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পক্ষীরাজের সাথে পুরো মুর্শিদাবাদ কভার করব বলে। আপনারা এলে মুর্শিদাবাদেই কোনো হোটেলে স্টে করতে পারেন। এরপরেই নজরে এলো সিরাজউদ্দৌলা পার্ক, আর এদিকে একটা ছোট্ট মসজিদ। তারপর দেখলাম ওয়াসিফ মঞ্জিল প্যালেস। তবে এই প্যালেসটির ভেতরে যখন ঢুকলাম দেখলাম প্রচুর রিনোভেশনের কাজ চলছে, তাই সেভাবে গোছানো নেই। প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিটটি সংগ্রহ করে চলে যেতে হবে ফার্স্ট ফ্লোরে। ওখানেই বিক্ষিপ্তভাবে রাখা আছে বিভিন্ন আসবাবপত্র ও ব্যবহার সামগ্রী। রাখা আছে বিভিন্ন ধরনের আয়না আর ওয়াসিফ আলীর ব্যবহৃত পালঙ্ক। হাতে সময় কম থাকলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এখান থেকে বেরিয়ে আমরা চললাম মুর্শিদাবাদের মেন আকর্ষণ হাজারদুয়ারির দিকে। ত্রিপলিয়া গেটের নিচ দিয়ে পৌঁছে গেলাম হাজারদুয়ারি। 3টি যাতায়াতের রাস্তা থাকার জন্য এর নাম হয় ত্রিপলিয়া গেট, আর এর ওপরে অতীতে নহবত বসত। এই ত্রিপলিয়া গেটকে মুর্শিদাবাদের মূল প্রবেশদ্বারও বলা হয়। ঢোকার মুখে বাইক পার্ক করে এই স্ক্যানার থেকে স্ক্যান করে টিকিট কেটে নিলাম।
মনে রাখবেন প্রতি শুক্রবার এই হাজারদুয়ারি কিন্তু বন্ধ থাকে। ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ। এখান থেকেই দেখে নিলাম মদিনা মসজিদ, বাচ্চাওয়ালি তোপ, ইমামবাড়া, ঘড়ি ঘর সমস্তটা। প্রতিটির পিছনেই একটা ঐতিহাসিক গল্প আছে। যেমন পবিত্র মদিনার মাটি এনে এই মদিনা মসজিদ তৈরি করা হয়। এর সামনেই রাখা বাচ্চাওয়ালি তোপের আওয়াজে শোনা যায় ওখানকার সমস্ত গর্ভবতী মহিলাদের গর্ভপাত ঘটে। আর এই ঘড়িঘরের ঘড়ি নাকি সমস্ত ব্যবসায়ীরা যারা এই নদীপথে যাতায়াত করতেন তাদের প্রধান কাজে আসতো। ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম আজিমুন্নিসা বেগমের সমাধি দেখব বলে। ইনি ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা এবং সম্রাট সুজাউদ্দিনের স্ত্রী। শোনা যায় তার জীবনকালে তিনি নাকি এক জটিল ব্যাধিতে আক্রান্ত হন এবং তার ফলে তিনি শিশুদের কলিজা খেতেন, আর তার এই অপরাধের জন্যই তাকে জীবন্ত কবর দেওয়া হয়। এটিই হলো আজিমুন্নিসা বেগমের কবর, যেটি সিঁড়ির নিচে অবস্থান করছে। এরপর আমরা পৌঁছে গেলাম মির্জাফর ও তার পরিবারের 1100 জনের কবরস্থানে। 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা ভেতরে ঢুকে যেতে পারেন, আর সাথে নিয়ে নিতে পারেন গাইডও। 1100 কবর বলা হলো, এখানে 1100 থেকে অনেক বেশি কবর ছিল। কিছু কিছু কবর আবার পাঁচিল দিয়ে ঘেরা, কারণ ওখানে মহিলাদের খোলা স্থানে কবর দেওয়ার নিয়ম ছিল না। এরপর আমরা দেখে নিলাম নিমক হারাম দিওরি, বা বলতে পারেন বিশ্বাসঘাতকের দরজা, যেটি ছিল মির্জাফরের বাসস্থান। এর ভেতরেই হত্যা করা হয় নবাব সিরাজউদ্দৌলাকে। এবার দেখে নিলাম নসিপুর রাজবাড়ি, যেখানে ঢুকতে গেলে প্রথমেই আপনাদের নিয়ে নিতে হবে টিকিট, যার মূল্য 20 টাকা প্রতিজন। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম গাইড, তবে সেরকম প্রয়োজন নেই বলেই মনে হয়েছিল। এটি তৈরি করান দেবী সিং, যিনি ছিলেন ইংরেজদের কালেক্টর। ইংরেজদের সময় খাজনা আদায়ের মেন দায়িত্বে ছিলেন উনি, আর এগুলোই হলো সেই নথিপত্র। দেবী সিং বাংলা, বিহার, উড়িষ্যা 3 স্টেটের উনি রেভিনিউ কালেক্টর ছিল। খাদ্য এবং ট্যাক্স আদায় করে এই বাড়ি সে তৈরি করে। এটা হচ্ছে নাটমহল। সর্বপ্রথম হীরাবাই, লখনৌর যে নাম করা বাজিয়েছিল হীরাবাই, সেই হীরাবাইকে দেবী সিং এখানে সর্বপ্রথম নাচ করে। এটা হচ্ছে দেবী সিংয়ের টর্চারের রুম বা ফাঁসি ঘর। এখানে সাধারণ মানুষকে ঝুলিয়ে মার ধর অত্যাচার খুন খারাপ করেছে দেবী সিং। ওয়ারেন হেস্টিং যে আসল নায়ক, পাশে দেবী সিং বাংলা, বিহার, উড়িষ্যা 3 স্টেটের রেভিনিউ কালেক্টর। এর ভেতরে একটা মন্দিরও ছিল, আর তার চারিপাশটাও এত সুন্দরভাবে সাজানো, মন একদম মুগ্ধ হয়ে যায়। শোনা যায় দেবী সিং তার পরবর্তী জীবনে নিজের পাপ কাজে প্রায়শ্চিত্তের জন্যই এইসব করান। এরপর ওখান থেকে বেরিয়ে এসে মেন দরজার সামনে এসে দেখলাম ডান হাতে কয়েকটি ঘরে পুরনো নথিপত্র ও তার ব্যবহৃত কিছু জিনিসপত্র রাখা আছে। সেই সব দেখে এবারে আমরা বেরিয়ে এলাম আর চললাম জগৎ শেঠের বাড়ির দিকে। ইতিহাসের পাতায় জগৎ শেঠের নাম কম বেশি সকলেরই জানা। এখানে রাখা আছে বিভিন্ন দ্রষ্টব্য, তবে ক্যামেরা অ্যালাউড না থাকায় আপনাদের দেখাতে পারলাম না। যেমন ধরুন জগৎ শেঠের টাকসালে তৈরি সোনা ও রূপোর মুদ্রা, খাজাঞ্চি খানা, বিভিন্ন ধরনের দেশ বিদেশি শাড়ি, আরও কত কি। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা পার হেড। ভেতরটা দেখলাম ভীষণ সাজানো গোছানো আর মেনটেন্ড। প্রথমেই দেখে নিলাম মাটির তলার গুপ্ত ঘরটি। ওখান থেকে বেরিয়ে ডান দিকে দেখলাম একটা ছোট্ট ক্যান্টিন মতো আছে, তারপরে আবার একটি গুপ্ত সুড়ঙ্গ। এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে এবারে ফাইনালি আমরা বেরিয়ে এলাম। বেরোনোর পথে দেখলাম একটি সুন্দর মন্দির।
এইবার পৌঁছে গেলাম কাঠগোলা প্যালেস। এর ভিতরে বেশ কয়েকটি দেখার জায়গা আছে, যেমন কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথ জৈন মন্দির, গোলাপ বাগান, চিড়িয়াখানা, আরও কত কি। 30 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। এখানেও চাইলে আপনারা গাইড নিতে পারেন। ঢুকেই বাঁ দিকে দেখতে পাবেন এই সুড়ঙ্গ পথটি। এই সুড়ঙ্গ পথ দিয়ে ভাগীরথী, জগৎ শেঠের বাড়ি, এমনকি হাজারদুয়ারি পর্যন্ত যাওয়া যেত। বিখ্যাত পাশ্চাত্য ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলোর তৈরি মূর্তিটি এখানে স্থাপিত রয়েছে। এটি হলো কাঠগোলা প্যালেস। এর পাশেই দেখতে পাবেন বিশাল জায়গা জুড়ে গোলাপ বাগান। প্যালেসের পাশেই আছে একটি ছোট্ট জলাশয়, যেখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রং বেরঙের মাছ। এবার বেরোনোর পথে দেখে নিলাম মিনি জুটি। এরপর আমরা চললাম কাটরা মসজিদ আর জাহানকোসা কামান দেখব বলে। তবে অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল। যখন আমরা কাটরা মসজিদে পৌঁছলাম তখন প্রায় গেট বন্ধ হওয়ার মুখে, তাই ওনারা তাড়া দিয়েই এক প্রকার আমাদের বার করে দিলেন বলতে পারেন। তখনই ঠিক করলাম যে কালকে অবশ্যই আরেকবার এখানে আসব। এরপর চলে গিয়েছিলাম জাহানকোসা কামান দেখতে, কিন্তু সেখানেও 5:30 বেজে যাওয়ায় গেট বন্ধ হয়ে যায়। তাই বাইরে থেকেই দেখে নিয়ে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে, আর মাঝে ট্রাই করলাম কিছু স্ট্রিট ফুড, যেটা দারুণ ছিল। তাহলে চলুন কাল দেখা হচ্ছে একদম সকাল সকাল। পরদিন সকালে উঠেই ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। ওখানে আমরা নিয়ে নিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। 3 ধরনের অপশন ছিল, তার মধ্যে থেকে লুচিটাই আমরা মেনলি সিলেক্ট করেছিলাম। সাথে ছিল আলুর তরকারি, সেদ্ধ ডিম, কলা আর 1 কাপ কফি। এরপর আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম ভাগীরথীর ওই পারে যে স্পটগুলো আছে সেগুলো দেখে নেব বলে। ম্যাপ সেট করে প্রথমেই পৌঁছে গেলাম জগৎবন্ধু ধাম। জায়গাটা বেশ নিরিবিলি, আর ভেতরে ঢুকে দেখলাম ওখানে নাম সংকীর্তনও চলছে। আপনারা চাইলে এখানে প্রসাদ গ্রহণও করতে পারেন, যেটা দেওয়া হয় 12:30টার সময়, আর কুপন দেওয়া হয় 10:30 থেকে 11:30টার মধ্যে। কিছুক্ষণ ওখানে টাইম কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম মা কিরিটেশ্বরীর মন্দিরটা দেখে নেব বলে। এখানে এলে আপনার মন প্রাণ একদম ভরে যাবে পুজো দিয়ে। এটি কিন্তু মাতা সতীর 51 পীঠের একটি অন্যতম পীঠ। কিরিট মানে মায়ের মুকুটের একটি অংশ এখানে পড়েছিল। পরে সেটিকে কেন্দ্র করেই এই নাটমঞ্চটি তৈরি করা হয়। এরপর আমরা চলে গেলাম রশনিবাগের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা কি দেখলাম আর কি শুনলাম সেটা আমি আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ঝটপট দেখে নিন। এই বয়স্ক ভদ্রলোক যাকে আপনারা স্ক্রিনে দেখছেন, উনি ছিলেন আমাদের গাইড, আর উনি পুরো মুর্শিদাবাদের ইতিহাসটা আমাদের এত সুন্দরভাবে গুছিয়ে বলে দিয়েছিলেন, সেটাই আমি আমার আগের ভিডিওতে তুলে ধরেছি। এই রশনিবাগে আপনারা দেখে নিতে পারবেন সম্রাট সুজাউদ্দৌলার সমাধি। এখানে এলে আপনারা দেখতে পাবেন একই জায়গায় একটি মন্দির ও মসজিদ একসাথে অবস্থান করে কিভাবে ঐক্য স্থাপন করছে।
দ্বিতীয় সম্রাট সুজাউদ্দৌলার সমাধি দেখে এখানটা একটু ঘুরে নিয়ে আমরা আবার চললাম খোশবাগের দিকে, যেখানে আছে সম্রাট সিরাজউদ্দৌলার সমাধি। অনেকেই হয়তো এই জায়গাগুলো মিস করে যান মুর্শিদাবাদ ট্রিপে, কিন্তু আমি বলবো এই জায়গাটি অবশ্যই একবার ঘুরে যাবেন। এখানে আপনারা গাইড নিতে পারেন, কিন্তু আমাদের গাইড কাকু আগেই রশনিবাগে আমাদের এত সুন্দরভাবে প্রতিটা জিনিস বুঝিয়ে বলে দিয়েছিলেন যে এখানে এসে আমাদের আর গাইডের প্রয়োজন হয়নি। ঢুকতেই এই কবরটি ছিল আলীবর্দী খানের বউ বা সিরাজউদ্দৌলার দিদার কবর, আর এগুলি হলো ঘুষুটি বেগম ও আমিনা বেগম মানে সিরাজউদ্দৌলার মাসি ও মায়ের কবর। পলাশির যুদ্ধের খবর পেয়ে যখন দেশ বিদেশ থেকে সম্রাট সিরাজউদ্দৌলার আত্মীয়রা দেখা করতে আসেন, তখন মির্জাপুরের ছেলে মিলন ওনারা ফিরে গিয়ে আবার কোনো আক্রমণ করেন কিনা সেই ভয়ে 17 জনকে একসাথে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করেন। এখানে আপনারা সেই 17 জনের সমাধি দেখতে পাচ্ছেন। এরপর আমরা যে 3টি কবর দেখব সেগুলো হলো সিরাজউদ্দৌলা ও তার স্ত্রীর দেহরক্ষীদের কবর। এরপর দেখে নিলাম এই মাথার ওপর ফলক দেওয়া যে কবরটি আছে সেটি হলো বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সম্রাট সিরাজউদ্দৌলার কবর। আর এই সিরাজউদ্দৌলার পদতলের যে কবরটি দেখছেন সেটি ওনার স্ত্রীর কবর। এটি হলো সম্রাট আলীবর্দী খানের সমাধি। এরপর আমরা দেখে নিলাম পিছনের দিকে যে মসজিদটি আছে সেটি। সম্রাট আলীবর্দী খান এই মসজিদটি স্থাপন করিয়েছিলেন। দিল্লির জামা মসজিদের আদলে এটি তৈরি করা হয়, আর এর সামনে একটি চৌবাচ্চা দেখছেন। এখানে আগে জল থাকতো, সেখানে হাত পা ধুয়ে নামাজ পড়া হতো। এটা দেখেই আমরা এবার ফিরলাম ভাগীরথীর এই পারে। হাতে তখনও বেশ কিছুটা টাইম আছে, তাই ভাবলাম কাটরা মসজিদটা ভালো করে মন ভরে দেখা হয়নি, চলো আরেকবার ঘুরে আসা যাক। কাটরা বা বাজারের মাঝে এই মসজিদটি গড়ে উঠেছিল বলে এর নাম রাখা হয়েছিল কাটরা মসজিদ। আমরা আসলে ঢুকলাম পিছনের দরজা দিয়ে, আর এটি হলো মসজিদের পিছনের দেওয়াল। এটি হলো কাটরা মসজিদের প্রার্থনার জায়গাটি, যেখানে প্রায় 2000 জন একসাথে বসে নামাজ পড়তে পারেন। এই মসজিদটি নবাব মুর্শিদ কুলি খান 1723 থেকে 1724 মধ্যে স্থাপন করেছিলেন। এটিকে মসজিদ না বলে মাদ্রাসাও বলা যায়, কারণ বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসতেন এখানে শিক্ষালাভ করতে। এবার আমরা দেখে নিলাম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, যেটা করা হয়েছিল সিঁড়ির নিচে, যাতে আসা যাওয়ার পথে সকলের পদধূলি এখানে পড়ে। কথিত আছে নবাব তার জীবনকালে যে সব কুকর্মগুলি করেছিলেন তারই অনুশোচনার জন্য এখানে তিনি নিজের কবর স্থাপনের কথা বলে যান। এবারে আমরা চলে এলাম মতিঝিল দেখব বলে। প্রথমেই বাইক রেখে আমরা টিকিট কেটে নিলাম। এখানে জন প্রতি 30 টাকা করে নেওয়া হচ্ছে। ঢুকতেই ডান দিকে আপনারা পেয়ে যাবেন টিকিট ঘরটি। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম একটা সুন্দর গোছানো ফুড কোর্ট আছে এর মধ্যে, যেখানে আপনি স্ন্যাক্স থেকে লাঞ্চ সবকিছুই পাবেন। এখান থেকে একটু খাওয়া দাওয়া করে আমরা ঢুকলাম মতিঝিলে। ওফ, কি বিশাল এরিয়া! ভালো করে দেখতে গেলে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে। এই মতিঝিলের ভেতরেও গভর্নমেন্টের একটা গেস্ট হাউস আছে। আপনারা চাইলে গভর্নমেন্টের সাইট থেকে এখানেও রুম বুক করে থাকতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই সাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। শুধু ঝিল নয়, এখানে বাগান, ওয়াচ টাওয়ার, মিউজিক্যাল ফাউন্টেন বা বোটিং এর সুব্যবস্থাও আছে। জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, তবে হাতে টাইম কম থাকায় আমরা কিছুটা ঘুরেই আবার ফিরে আসি। তাই
তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট করে। এরপর আর কি, একগুচ্ছ স্মৃতি নিয়ে মুর্শিদাবাদ থেকে বাড়ি ফিরলাম। অবশ্যই ভীষণ সুন্দর স্মৃতি। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।